৪ বছর পর পর নভেম্বর মাসের একটি দিনে সারা বিশ্বের চোখ আটকে থাকে বিশেষ একটি নির্বাচনের দিকে। অনেকেই হয়তো আঁচ করে ফেলেছেন যে কোন নির্বাচন সেটা। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কথাই বলা হচ্ছে। এই নির্বাচনের প্রভাব আন্তর্জাতিকভাবেও সুদূর প্রসারী। প্রেসিডেন্ট কোন দল থেকে হবেন তার উপর অনেকাংশে নির্ভর করে কোন ধরনের নীতি গ্রহণ করতে যাচ্ছে এই দেশটি। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রেসিডেন্ট শাসিত। রাজনীতি প্রধানত রিপাবলিকান বা গ্র্যান্ড ওল্ড পার্টি এবং ডেমোক্রেট এই দুই দল ভিত্তিক। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় এদের মধ্যেই। এর বাইরে গ্রিন পার্টি, পিপলস পার্টি নামে আরো কিছু নাম সর্বস্ব দল আছে। ঠিক কবে হয় মার্কিন নির্বাচন? প্রেসিডেন্টের মেয়াদ ৪ বছর। শেষ বছরের নভেম্বরের প্রথম যে সোমবার ঠিক তার পরদিন অনুষ্ঠিত হয় নির্বাচন। ঠিক এভাবেই নির্বাচনী আইন বিধিবদ্ধ করা। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখুন, ২০২৪ সালে সেটা পড়েছে ৫ই নভেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার একটি মানদণ্ড প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকেই নির্ধারিত। এখন পর্যন্ত এর পরিবর্তন হয়নি। সেই অনুযায়ী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর। তাকে অন্তত ১৪ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে এবং তিনি হবেন ন্যাচারাল বোর্ন সিটিজেন। মজার ব্যাপার হচ্ছে, সংবিধান বলে না যে নির্বাচনে দাঁড়াতে আপনাকে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। মানদণ্ড পূরণ করলে যে কেউ নিজেকে প্রার্থী ঘোষণা করতে পারেন। প্রতি নির্বাচনেই দুই দলের বাইরে এমন কয়েকজন প্রার্থীর দেখা মেলে। ২০২৪ সালে এমন ৩ জনের নাম থাকবে ব্যালটে। পরিবেশকর্মী এবং চিকিৎসক জিল স্টেইন গ্রিন পার্টি নামে একটি দলের প্রতিনিধিত্ব করবেন। লেখক কর্নেল ওয়েস্ট পিপলস পার্টির হয়ে এবং প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভ্রাতুষ্পুত্র আইনজ্ঞ রবার্ট কেনেডি দাঁড়াচ্ছেন স্বতন্ত্র হিসেবে। প্রার্থিতার যোগ্যতা তো অর্জিত হলো। এরপর নির্বাচনের জন্য চাঁদা সংগ্রহ করতে হবে। এই পরিমাণ $৫,০০০ অতিক্রম করা মাত্র তাদের ফেডারেল ইলেকশন কমিশনে নিবন্ধিত হতে হবে। এর অংশ হিসেবে নির্বাচনী প্রচারাভিযান কমিটির সদস্যদের নাম দিতে হয়। এদের দায়িত্ব হবে অর্থ জোগাড় এবং ব্যয় নিয়ন্ত্রণ। রিপাবলিকান ও ডেমোক্রেটদের জন্য অবশ্য দলীয় মনোনয়ন প্রথম ধাপ, কারণ তাদের একাধিক প্রার্থী প্রেসিডেন্ট হবার দৌড়ে সামিল হন। যিনি প্রেসিডেন্ট তিনি দলের অটো চয়েস থাকেন, ফলে তার মনোনয়ন প্রায় নিশ্চিত। সবার দৃষ্টি তাই থাকে বিরোধী দলের প্রার্থীর দিকে। রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই দলের ক্ষেত্রেই প্রত্যেক রাজ্যে আলাদাভাবে ভোট গ্রহণ হয়। সবার লক্ষ্য কিন্তু প্রার্থী নির্বাচন নয়। অনেক রাজ্য কেবল প্রতিনিধি নির্বাচন করে থাকে। এই প্রতিনিধিরাই দলীয় সম্মেলনে ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী নির্ধারণ করেন। অধিকাংশ প্রতিনিধি কোনো একজন প্রার্থীর পক্ষে অবস্থান নেন। প্রার্থীদের উদ্দেশ্য থাকে তার সমর্থক প্রতিনিধিদের জিতিয়ে আনার চেষ্টা করা, যাতে সম্মেলনে তিনি সংখ্যাগরিষ্ঠের ভোট পেতে পারেন। সব রাজ্য দলগত ভোটের এই প্রক্রিয়া অনুসরণ করে না। ৩টি পদ্ধতির যে কোনো একটি অনুসরণ করা হয়: প্রাইমারি, ককাস অথবা এই দুইয়ের সমন্বয়। প্রাইমারি একেবারেই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের অনুরূপ, পার্থক্য শুধু ভোটারের সংখ্যায়। এখানেও গোপন ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হন। এর প্রধানত 4টি ধরন রয়েছে: ওপেন প্রাইমারি, পার্শিয়ালি ওপেন প্রাইমারি, ক্লোজড প্রাইমারি এবং পার্শিয়ালি ক্লোজড প্রাইমারি। ওপেন প্রাইমারিতে যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধিত সদস্যরাই ভোটে অংশ নিতে পারেন। ডেমোক্রেট আর রিপাবলিকান দুই দলই প্রতিপক্ষ দলের সদস্যদেরও অবাধে ভোটের অনুমতি দিয়ে থাকে। এজন্য কোনো অনুমোদন বা ঘোষণার প্রয়োজন নেই। মিশিগান, আলাবামা, আরকানসাস, জর্জিয়া ইত্যাদি অঙ্গরাজ্য এই মডেল অনুসরণ করে। পার্শিয়ালি ওপেন প্রাইমারিতে ডেমোক্রেট ও রিপাবলিকানরা একে অপরের প্রার্থী নির্বাচনে ভোট দিতে সক্ষম, তবে এর আগে প্রকাশ্যে সেই ইচ্ছে ব্যক্ত করতে হয় তাদের। ওহাইও, ইলিনয়, ইন্ডিয়ানা এমনটা করে থাকে। ক্লোজড প্রাইমারির নিয়ম সোজাসাপটা। আপনি যে দলের নিবন্ধিত সদস্য কেবল তাদের প্রার্থী নির্বাচনেই ভোট দিতে পারবেন। নিউ ইয়র্ক, টেনেসি, কেন্টাকি, ফ্লোরিডা ইত্যাদি অঙ্গরাজ্যে এভাবে ভোট হয়। এতক্ষণ বলা পদ্ধতিগুলোতে নিবন্ধিত সদস্য ছাড়া কারো ভোট দেওয়ার সুযোগ নেই। পার্শিয়ালি ক্লোজড প্রাইমারিতে সেই সুযোগ থাকে সাধারণ মানুষের জন্য। কানেকটিকাট, ওকলাহোমা, মেরিল্যান্ড এসব অঙ্গরাজ্যে এই প্রক্রিয়া অনুসৃত হয়, তবে সেটা নির্বাচনের আগে প্রতিবার রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হয়। ওদিকে ককাস পরিচালিত হয় দলগতভাবে। এখানে দলীয় সদস্যরা ছোট ছোট দলে ভাগ হয়ে আলাপ আলোচনা করেন। এই দলগুলো বা ককাস গঠিত হয় সমমনা সদস্যদের নিয়ে, যারা নির্দিষ্ট একজন প্রতিনিধি বা প্রার্থীর সমর্থক। তারাই শেষ পর্যন্ত ঠিক করেন
কোন প্রার্থী কতজন প্রতিনিধি পাচ্ছেন। একজন প্রেসিডেন্সিয়াল প্রার্থী চেষ্টা করেন যত বেশি ককাসকে তার পক্ষে নিয়ে আসা যায়, তাহলে দলীয় সম্মেলনে এই রাজ্য থেকে তত বেশি প্রতিনিধি পাবেন তিনি। প্রাইমারি আর ককাসের ঝামেলা সমাপ্ত হলে অনুষ্ঠিত হয় জাতীয় সম্মেলন। ঐতিহ্য অনুযায়ী রিপাবলিকান সম্মেলনের সময় জুলাই আর ডেমোক্রেটদের আগস্ট। যতক্ষণ সম্মেলন না হচ্ছে ততক্ষণ আনুষ্ঠানিকভাবে কোনো দল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে না, কারণ সেখানেই বিভিন্ন রাজ্যের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে দলীয় প্রার্থী ঠিক করেন। প্রথম রাউন্ডের ভোটাভুটিতে কেউ চূড়ান্তভাবে নির্বাচিত না হলে এই সম্মেলনকে বলে ব্রোকার্ড কনভেনশন। দুই দলই এক্ষেত্রে অতিরিক্ত রাউন্ডের আয়োজন করে। যিনি শেষ অবধি নির্বাচিত হন তাকে একজন রানিং মেট বেছে নিতে হয়। রানিং মেট মূলত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে থাকেন। প্রাইমারি বা ককাস চলাকালে দলীয় প্রার্থীদের মধ্যে বিতর্কের ঐতিহ্য আছে, যেটা জাতীয় নির্বাচনেও দেখা যায়। 1976 সাল থেকে এই চর্চা নিয়মিতভাবে হয়ে আসছে। তবে প্রেসিডেন্সিয়াল প্রার্থীদের মধ্যে বিতর্কের ইতিহাস আরও অন্তত 16 বছরের পুরনো। 1960 সালে জন এফ কেনেডি আর রিচার্ড নিক্সন প্রথম টেলিভিশনে পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। নির্বাচনী প্রচারণার সময় দোদুল্যমান রাজ্য অর্থাৎ সুইং স্টেটগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেন প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্য ঐতিহ্যগতভাবে রিপাবলিকান বা ডেমোক্রেট পন্থী, কিন্তু দোদুল্যমান রাজ্যগুলো নির্দিষ্ট কারো পক্ষে থাকে না। এক এক সময় এক এক দলের পক্ষে যায় তাদের ভোট। সুতরাং যিনি এই রাজ্যগুলোকে পকেটে পুরতে পারবেন তারই প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এর মধ্যে আছে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন। মার্কিন নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ইলেকটোরাল কলেজ। মার্কিন জনগণ ভোট দেয় ইলেকটোরাল কলেজের প্রতিনিধি বা ইলেক্টর নির্বাচন করতে, সরাসরি প্রেসিডেন্সিয়াল প্রার্থীর জন্য নয়। প্রতি রাজ্যের জনসংখ্যা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল আসন থাকে। সব মিলিয়ে কলেজে 538 জন ইলেক্টর থাকেন। প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এরাই নির্বাচিত হয়ে আসেন। এরপর তাদের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। কোন প্রার্থী 50% বেশি বা অন্তত 270টি ভোট পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেটা না হলে কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন করবে। নির্বাচনের রাতেই অনানুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষিত হয়, তবে সেটা চূড়ান্ত হয় ইলেকটোরাল কলেজের অধিবেশনের পর। এই অধিবেশন বসে নির্বাচনের পর ডিসেম্বর মাসের দ্বিতীয় বুধবারের পরের মঙ্গলবার। প্রত্যেক স্টেটের ইলেক্টররা আলাদাভাবে সেখানে মিলিত হয়ে ভোট দেন। সেটা নথিভুক্ত হয় সার্টিফিকেট হিসেবে। এই সার্টিফিকেট পাঠানো হয় কংগ্রেস ও জাতীয় মহাফেজখানায়। নতুন বছরের 6 জানুয়ারি ভোট গণনা করে কংগ্রেস। সিনেটররাও উপস্থিত থাকেন সেখানে। সিনেটের প্রধান হিসেবে দায়িত্বরত ভাইস প্রেসিডেন্ট সভাপতিত্ব করেন এই অধিবেশনে। তিনি ফলাফল ঘোষণার পর 20 জানুয়ারি শপথ নেন নতুন প্রেসিডেন্ট। ডিয়ার ভিউয়ার্স, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি নিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি এখানেই। আশা করি নতুন অনেক কিছুই আপনি জানতে পেরেছেন এই ভিডিও থেকে। শেয়ার করে অন্যদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইতিহাসের গল্পকে ছড়িয়ে দিন সবখানে। ধন্যবাদ।